বাদ্যযন্ত্রগুলি কিন্তু তার মতো করে বিষ্ণুপুর ঘরানার মানুষজন তার মতো করে কিন্তু তৈরি করে নিতে পেরেছিলেন। এইটাই কিন্তু বিষ্ণুপুর ঘরানার বিশেষ বৈশিষ্ট্য। বিষ্ণুপুর ঘরানা এরকম নয় যে ভারতীয় যে অন্যান্য অঞ্চলে যে বাদ্যযন্ত্রগুলি আছে যেগুলি বিষ্ণুপুরে এসেছে সেগুলি বিষ্ণুপুরের তাদের মতো করে থেকে গেছে, তা নয়। বিষ্ণুপুরের মানুষ সঙ্গীতটা জানতেন, সঙ্গীত বুঝতেন, সঙ্গীত ভালোবাসতেন। সেই কারণে তারা যে বাদ্যযন্ত্রগুলি নির্মাণ করেছিলেন, বাদ্যযন্ত্রগুলি যেগুলি বাজাতেন, সেগুলিও কিন্তু তাদের মতো করে কিন্তু তৈরি করে নিতে পেরেছিলেন। এটাই কিন্তু বিষ্ণুপুর ঘরানার অন্যতম বৈশিষ্ট্য। আর একটা কথা শুধু বলে রাখি যে বিষ্ণুপুর ঘরানার যেমন আমরা উচ্চাঙ্গ সঙ্গীতের কথা বললাম, তেমনি বিষ্ণুপুর ঘরানার যে বিস্তৃত অঞ্চলে নানা রকমের যে রামায়ণ বা কথকথা বা টুসু গান, ভাদু গান এইসব ছিল, হোলির গান, সেখানেও রাবণ কাটার গান, সেখানেও কিন্তু নানান ধরনের বাদ্যযন্ত্র বাজানো হতো। কিছু লোকবাদ্য ছিল, সেই বাদ্যযন্ত্রগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ বাদ্যযন্ত্র। সেগুলো নিয়ে বিস্তৃত পরে আলোচনা আমরা যদি সুযোগ এরকম কোনো দিনে ঘটে আমরা নিশ্চয়ই করব। আমরা বেশি বলছি না, জগন্নাথ দাশগুপ্ত আছেন এবং তিনি আমাদের সকলের প্রণম্য ব্যক্তি। এই বিষয়ে তিনি অনেক পণ্ডিত মানুষ। আমরা তার কাছ থেকে পরবর্তী আলোচনাটি শুনে নেব। আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অনেক ধন্যবাদ বাঁকুড়া জেলা বইমেলা কমিটির পক্ষ থেকে গবেষক এবং শিক্ষক তুলসীদাস মাইতি মহাশয়কে তার সমৃদ্ধ আলোচনার জন্য। আমরা ভীষণ সমৃদ্ধ হলাম। এরপর সিধু কানু বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগীয় শিক্ষক জগন্নাথ দাশগুপ্ত, তিনি বিষ্ণুপুর ঘরানার বাদ্যযন্ত্র নিয়ে আলোচনা করবেন। আপনারা সে আলোচনা শুনে অত্যন্ত সমৃদ্ধ হবেন এবং সঙ্গে বিষ্ণুপুর যে ঘরানার যন্ত্র যে সমস্ত রয়েছে, যে সমস্ত বাদ্যযন্ত্র, সেই বাদ্যযন্ত্রগুলিকে তার প্রায়োগিক যে দিকগুলো, তার অ্যাপ্লিকেশনগুলো, সেগুলো কিন্তু একই সঙ্গে দেখানো হবে এবং বোঝানো হবে। আমরা বহু যন্ত্রপাতি বিষ্ণুপুর ঘরানার, অনেক যন্ত্রপাতি যেগুলোকে আমরা বাদ্যযন্ত্র যেগুলো প্রায় অ্যাবলিস্ট হয়ে গেছে, এগুলো হারিয়ে গেছে, বিলুপ্ত প্রায়, কিন্তু যেগুলো এখনও টিকে আছে, তার যে সমস্ত যোগ্য মানুষজন এখনও সেগুলো পরিবেশন করেন বিভিন্ন অনুষ্ঠানে, তাদের নিয়ে এখন আলোচনায় আপনাদের সামনে জগন্নাথ দাশগুপ্ত। জগন্নাথ বাবু আসুন। নমস্কার, আমি জগন্নাথ দাশগুপ্ত বিষ্ণুপুর থেকে এসেছি। বাঁকুড়ার বইমেলার যারা কর্মকর্তা এবং প্রবল খাটাখাটি করছেন এবং উপস্থিত শ্রোতৃবৃন্দ সকলকে আমি আমার সাংস্কৃতিক এবং সাংগীতিক অভিনন্দন জানাই। আজকের বিষয় বিষ্ণুপুরের বাদ্যযন্ত্র। আমার সময় অত্যন্ত কম, কর্মকর্তারা ভয় পাবেন না, আমি ওর মধ্যেই শেষ করব। আমার এই অংশের যে নিবেদন, সে দুটি পার্টে। একটি, আমি কিছু বিষ্ণুপুরের বাদ্যযন্ত্র সম্পর্কে আপনাদেরকে অবহিত করব, এবং দ্বিতীয়, আমি আমার সঙ্গী সাথীদের নিয়ে বিষ্ণুপুর ঘরানার যে বাজনার শৈলী তার একটু মিনিট 5-7 দেখানোর চেষ্টা করব। কেন প্রথমে আবার রিপিট করি, সময় খুব কম। এখন তুলসীদাস অত্যন্ত সুপণ্ডিত, সে নানা রকম কথা বলেছে, আমাদের ছোট মাথায় অত ঢোকেও না, তবুও যতটা পেরেছি গ্রহণ করার চেষ্টা করছি, পরে ওইগুলো কোথাও ছেড়ে দেওয়ার তালে রইলুম, এই আর কি। এখন আমরা যারা গান বাজনা করি, আমাদের যারা মিউজিকোলজিস্ট, যারা সঙ্গীত তত্ত্ববেত্তা, মাস্টারমশাই, অধ্যাপক, পণ্ডিত, তারা আমাদেরকে জানিয়েছেন ভারতীয় সঙ্গীত মোটামুটিভাবে দুটো ভাগে ভাগ। একটা যন্ত্রসঙ্গীত আর একটা হলো কণ্ঠসঙ্গীত। এখন এই যন্ত্রসঙ্গীতের মধ্যে আপনারা বুঝতেই পারছেন সে তার শরৎ, বীণা ইত্যাদি ইত্যাদি। আর কণ্ঠসঙ্গীত সারা ভারতবর্ষে, সে উত্তর ভারতীয় সঙ্গীতই হোক বা দক্ষিণ ভারতীয় সঙ্গীত হোক বা লোকসঙ্গীত হোক বা ট্রাইবালদের গান হোক, যে কোনো গানের দুটো ভাগ। একটা হচ্ছে তার যন্ত্রসঙ্গীত, এতে দুটো ভাগ, একটা যন্ত্রসঙ্গীত এবং একটা কণ্ঠসঙ্গীত। এখন যন্ত্রসঙ্গীত, কণ্ঠসঙ্গীত মিলে ভারতীয় সঙ্গীতকে মোটামুটি 4 ভাগে ভাগ করা হয়।
আমি বিষ্ণুপুরের বাদ্যযন্ত্র সম্পর্কে আসার আগে এইটুকু মাত্র ভূমিকা করছি সংক্ষেপে। সে হলো বাণী, বীণা, বেনু এবং ঘন। ওই তুলসীদাস খানিকটা বলেছে, তার রিপিট হচ্ছে আর কি। বাণী মানে কণ্ঠে নিঃসৃত যে সঙ্গীত, কথা দিয়ে যেটা হয়। বীণা মানে তারযুক্ত যেসব যন্ত্র। বেনু মানে বাতাসের সাউন্ড দিয়ে ফুৎকার যুগে, হারমোনিয়ামটাও বটে তার মধ্যে, একে বলা হয় বেনু মানে সুশির বাদ্য। আর ঘনবাদ্য মানে যেটাকে আঘাত করে বাজানো হয়, খোল, ঢোল, তবলা, তার সাথে ঘণ্টা, মন্দিরা ইত্যাদি। এখন কথা হচ্ছে বীণা হচ্ছে আদি যন্ত্র। এই বীণা কথাটা কিভাবে এসেছে একটু শুনে রাখুন। ওনারা বলছেন যে আগেকার দিনে আদিম মানবরা তাদেরকে নিজেদেরকে সুরক্ষিত করার জন্য বাড়ি বা তাদের গুহার সামনে লম্বা লম্বা এরকম তন্তু বা লম্বা লম্বা লতা বেঁধে রাখত, এবং সেটা যখন বাতাসে শব্দ হতো বা কেউ ঠুকে দিলে বন একটা শব্দ হতো, যেটা খুব জোরে টাইট করে মাথা থাকতো সেটাতে বন, কোনটা বন, কোনটা খুব খাদে যেটা হতো সেটা বন বন। এর থেকে নাকি বীণা শব্দটা এসেছে, এটা ওই মিউজিকোলজিস্টরা জানাচ্ছেন আমাদের। এখন কাঁচা কথায় সুরযন্ত্র, তালযন্ত্র দুটি ভাগ। আদিম যুগের সুরক্ষার জন্য যে বীণা যন্ত্র, তা আধুনিকভাবে হয়ে গেল নানা রকম বীণা। অর্থাৎ যন্ত্রপাতির যে ব্যাপারটা সেটা সংক্ষেপে এই। এখন বিষ্ণুপুরের প্রসঙ্গটা আসতে গেলে যেটা প্রথমে বলতে হয়, যেটা তুলসীদাস জানিয়েছে আমাদেরকে, যে দ্বিতীয় রঘুনাথ সিংহদেবের আমলে দিল্লি থেকে আগত কোনো একজন পণ্ডিত বাহাদুর খাঁ, তার সঙ্গের মানুষ এসে বিষ্ণুপুর এবং এই তৎসংলগ্ন অঞ্চলে সকলকে সঙ্গীত শিক্ষা দিয়েছেন। এই হলো সংক্ষেপে ইতিহাস এক কথায়। এখন একটা কথা ভালো করে মনে রাখতে হবে, সেটা হচ্ছে তানসেনের বংশধর যারা বা শিষ্য পরম্পরা যারা, তারা ওই সেন দন্তস্বয়কার দন্তন্য, এই সেন কথাটার জন্যে এরা নিজেদেরকে সেনিয়া ঘরানা বলে দাবি করে। সেই সূত্রে বিষ্ণুপুর যেহেতু তানসেনের বংশধরের কাছ থেকে পেয়েছে সঙ্গীতের বিষয়বস্তু উপাদান, অতএব বিষ্ণুপুর ও সেনিয়া ঘরানা। ডাগরদের ঘরানা কিন্তু সেনিয়া ঘরানা নয়, কেননা তারা সকলেই হরিদাস ডাগরের বংশধর, সেনের নয়, ওই জন্য ওরা সেনিয়া ঘরানা বলে দাবি করে না। তথ্য এই যে সেনিয়া ঘরানার একটা বৈশিষ্ট্য হচ্ছে, যারাই গান বাজনা করবেন, সঙ্গীত চর্চা করবেন, তারা একই সাথে কণ্ঠসঙ্গীতেরও চর্চা করবেন এবং যন্ত্রসঙ্গীতের চর্চা করবেন। এটা সেনিয়া ঘরানার বৈশিষ্ট্য। আমি আবার রিপিট করছি কথাটা। সেনিয়া ঘরানার শিল্পীদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তারা একই সাথে কণ্ঠসঙ্গীত শিল্পী, তৎসহ তারা যন্ত্রসঙ্গীতেরও শিল্পী। কাজে বিষ্ণুপুরের মানুষ যারা সঙ্গীত চর্চা করেছেন, আমাদের যারা পূর্বজ মহামনীষীরা ছিলেন সঙ্গীত জগতের, তারা সকলে একই সঙ্গে যন্ত্রসঙ্গীতও চর্চা করেছেন এবং কণ্ঠসঙ্গীতেরও চর্চা করেছেন। বিষ্ণুপুরের তাবর দেশ জুড়ে এত নামের কারণ তারা যেমন চর্চাও করেছেন, এই যন্ত্রপাতি নিয়ে তারা নানা রকম পরীক্ষা নিরীক্ষাও করেছেন, ইনোভেশন করেছেন, যন্ত্রটাকে পাল্টেছেন, পুরানো যন্ত্রকে বাতিল করেছেন, নতুন করে তৈরি করেছেন। এই করে দেখা গেল বিষ্ণুপুর ঘরানার যে বাদ্যযন্ত্র, সেটা যেমন সাংগীতিক কণ্ঠসঙ্গীতের ক্ষেত্রে যেমন একটা বেশ সমৃদ্ধ শাখা, তেমনি যন্ত্রসঙ্গীতের ক্ষেত্রেও সেটা একটা সমৃদ্ধ শাখা। অনেকে প্রশ্ন করেন, আমি শুনেছি বিষ্ণুপুরে আবার বাদ্যযন্ত্র কি, ও তো বাইরের থেকে সব নেওয়া ওই একই রকম। একদম না, একদম ঠিক কথা নয়। বিষ্ণুপুরের নিজস্ব কিছু বাদ্যযন্ত্র ছিল, আমি সংক্ষেপে ঘড়িটা দেখতে দেখতেই বলছি। কিছু বাদ্যযন্ত্র কিন্তু ছিল প্রচুর, যেমন বীণা। বিষ্ণুপুরের বীণার মধ্যে একটা নতুনত্ব ছিল, একবার শুনে রাখুন। কোথাও বাজনাতে ইউটিউবে, ইনস্টাগ্রাম যেসব ব্যবস্থা আছে আজকাল, সেখানে দেখবেন তার লাউটা কিন্তু ছিল চ্যাপ্টা। লাউটা এরকম গোলাকৃতি নয়, একটু চ্যাপ্টা সোজা মতন। এর কি সুবিধা? এর সুবিধা হচ্ছে যে বেসের সাউন্ডটা, যেটা হয়তো এমনি সাধারণ উচ্চার শব্দ হচ্ছে, ডারাডিরি হচ্ছে, ওখানে এরকম একটা সাউন্ড পাওয়া যায়। এটাকে ওরা বলে কছুয়া বীণা, মানে কচ্ছপের পিঠটার মতো দেখতে, তাই এখানে লোকরা ওটাকে কছুয়া বীণা বলে। আরেকটা যন্ত্র বিষ্ণুপুরে তৈরি হয়েছিল এবং কেউ কেউ এখনো পর্যন্ত বাজান, কলকাতায় আমি দেখেছি অনেকেই বাজান, সেটার নাম সুরশৃঙ্গার। খানিকটা রবাবের মতোই, একটু দাওয়া দাওয়া আওয়াজ, কিন্তু তার গাম্ভীর্য দারুণ গাম্ভীর্য, অপূর্ব। এটা রামপ্রসন্নবাবু বাজাতেন সুরশৃঙ্গার। সুরবাহার, এই সুরবাহার যন্ত্র এখন সারা ভারতবর্ষে অনেকেই বাজাচ্ছেন। বিষ্ণুপুরেও কিন্তু এই বাজনা ছিল,
কি করে বাজান কে যেন, অত্যন্ত ভারী। আমরাও ছোটবেলায় দেখেছি তুলে এরকম করে সারেগামা করে ডারাডিরি তুলে, খুব খুব কঠিন ব্যাপার। আগেকার দিনে লোকদের খাওয়া দাওয়া ভালো ছিল, হয়তো সেই কারণে তাদের কাছে ওটা ভারী মনেই হতো না। আমাদের কিন্তু মনে হয় সুরবাহার এখনও অনেকে বাজান। এই কিছুদিন আগে আমাদের বিন্ধ্যবাসিনী দেবী, সুরেনবাবুর কন্যা, তিনিও সুরবাহার বাজাতেন, আসর মাত করে দেওয়ার মতো ছিল। আর একটি বিষ্ণুপুরের যন্ত্র, ওই যে বিষ্ণু হেডিংটা যেহেতু বিষ্ণুপুরের বাদ্যযন্ত্র, আরেকটা যন্ত্র হচ্ছে এসরাজ। ওই যে দেখতে পাচ্ছেন নামানো রয়েছে দুটো এসরাজ। এই এসরাজ রবীন্দ্রনাথের অত্যন্ত প্রিয় ছিল, রবীন্দ্রসঙ্গীতে এসরাজ ছাড়া চলেই না। এবং এইখানে কি বিষ্ণুপুর ঘরানার সঙ্গে রবীন্দ্রনাথের গানের একটা তীব্র ইনহেরেন্ট সম্পর্ক কি রয়েছে? বিষ্ণুপুরের বাদন শৈলীর সঙ্গে রবীন্দ্রনাথের গানের যে একটা মিল মিশ, নানা রকম আলোচনার বিষয় হয়, এই যন্ত্রসঙ্গীতটা তার কারণ নয় তো? যাক, মিউজিকোলজিস্টরা সেটা বলবেন। আমরা গান বাজনা করতে শুনতে ভালোবাসি, এই পর্যন্ত। বিষ্ণুপুরে আপনারা শরৎ দেখেছেন, আমজাদ আলী খাঁ সাহেব ইত্যাদি যারা বাজান, সে শরতের যে ফ্লেটটা, সেই ফ্লেটটা তো ধাতু, দেখেছেন আলো পড়লে চকচক চকচক করে। বিষ্ণুপুরের যে শরৎ, সেটার কিন্তু ফ্লেটটা ছিল চামড়া, এখনো আছে সেই চামড়া, বিষ্ণুপুরের চামড়ার ফ্লেট। এবং সেটাতে এইভাবে যে আঙুলটা চালানো, সেটা ঠিক এরকম সোজানো, এরকম এইখানটা দিয়ে পেরো, সারে গামা, অর্থাৎ সারে গামা, একটু ঢবঢবে আওয়াজ। কিন্তু যখন পাখওয়াজের সঙ্গে তার বাজনাটা চলে, মনে হয় যেন কোন একটা স্বর্গীয় পরিবেশে যেন আমরা চলে গেছি। সেটার নাম শরৎ, কিন্তু নামটা শরৎই বলা হয়। এখানে মিউজিক কলেজে দেখবেন আছে যন্ত্র, কেউ কেউ বাজাতেও পারেন, একটু দেখার চেষ্টা করা যেতে পারে। আরেকটা যন্ত্র বিষ্ণুপুরের বাদ্যযন্ত্র, সেটা হচ্ছে তাউস। তাউসটা কি জিনিস? নিচটা সারেঙ্গির মতো, আর ওপরটা পুরো সেতারের প্লেট। আচ্ছা, সেতার তো এইভাবে বাজানো হয়, বাঁ দিক করে, একটা হাতটা চালানোর একটা সুবিধা আছে। কিন্তু বিষ্ণুপুরের ওই তাউস যন্ত্রের প্লেটটা সোজা, আর নিচটা সারেঙ্গির মতো। প্রসঙ্গত বলে রাখি, বিষ্ণুপুরের সারেঙ্গির চল কোনো কালে হয়নি, কোনো কালে এখানের লোকরা সারেঙ্গি বাজায়নি। কেন কে জানে, ধর্মীয় কারণ হতে পারে। এই তাউস যন্ত্রটা বিষ্ণুপুরে কিন্তু খুব চালু ছিল, আমরাও নাড়াচাড়া করে দেখেছি। বেশ সুন্দর, অত্যন্ত মানে পরিশ্রম সাপেক্ষ, কিন্তু মনোগ্রাহী। আপনারা হয়তো দেখে থাকবেন, আশা ভোসলের একটা রেকর্ড আছে, মানস নয়নে তোমারে নিহারি, ওই গানটার সঙ্গে, কোথায় বাজছিল, ওই গানটাতে আমাদের বিষ্ণুপুরের গৌরহরি বাবু তাউস যন্ত্রটা বাজিয়েছেন রেকর্ডে। কলকাতায় রেকর্ডিংটা হয়েছে আশা ভোসলে, মানস নয়নে তোমারে নিহারি, কি যেন গানটা আমার আর মনে পড়ছে না, ওটাতে তাউসটা উনি বাজিয়েছেন। অপূর্ব, না সারেঙ্গি, না এসরাজ, না ভায়োলিন, একটা অদ্ভুত সুন্দর আওয়াজ। এটা বিষ্ণুপুরের নিজস্ব যন্ত্র। আরেকটা নিজস্ব যন্ত্র তুলসীটা বলে গেল, সেটা ব্যঞ্জো। আমরা এই যে শোভাযাত্রায় দেখি না, রিক্সায় চেপে একজন ব্যঞ্জো বাজাচ্ছেন, আর নিচে সে বাজনাগুলো বাজছে, বেশ জমজমাট একটা মনোরম পরিবেশ, রাহাজানির মতো কাণ্ড কারখানা। ওই যন্ত্রর গোপেশ্বরবাবু কিন্তু ওটাকে চেঞ্জ করেছিলেন, ওটাকে বিষ্ণুপুরি ব্যঞ্জো বলা হয়। বাঁ হাতে বাজাতে হয়, বড় রিডটা ছোট, তারপরটা আরেকটু বড়, তারপরটা আরেকটু বড়, তারপরটা আরেকটু বড়। হারমোনিয়ামে যেমন সমান সমান থাকে, ওখানে সমান নয়। তার মানে সা রে গামাটা চলছে, সা রেটা এখানে, গাটা এখানে, মাটা আরো পরে, খাটা আরো পরে। তার মানে আপনি চিন্তা করুন কতটা দক্ষতা থাকলে ওরকম স্পিডে গামা পাধা নিসারে গা, মা পাধা নিসারে গাপা, এটা বাজানো যায়। আমি এটা বিন্ধ্যবাসিনী দেবীকে বাজাতে দেখেছিলাম, তখন তার অনেক বয়স, ঠিক হয়তো তার মনোমতো বাজনা হচ্ছে না, কিন্তু এটা বিষ্ণুপুরের নিজস্ব ব্যঞ্জো। আরেকটা যন্ত্রের কথা বলি, যেটা বিচিত্র বীণা। বিচিত্র বীণা দুটি রমেশবাবু তৈরি করেছিলেন, গোপেশ্বরবাবুর বড় ছেলে রবীন্দ্রভারতীর ডিন, উনি দুটি তৈরি করেছিলেন। একটি আমাদের মিউজিক কলেজে রাখা আছে, আরেকটি রাখা আছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে, যিনি হেড অফ দি ডিপার্টমেন্ট যেখানে বসবেন সেইখানে রাখা আছে। একসাথে দুটি, একই রকম দেখতে, আইডেন্টিক্যাল। এখন বাজানোর পদ্ধতি সেটা হচ্ছে, আমরা জানি ডারা করে চিকারিতেই তো এইটা মারে, সারে গা এইটাতেই দেওয়া হয়, কিন্তু চিকারিটা করা হয় কিন্তু কড়ি আঙুলে। আমি দক্ষিণ ভারতে একজনকে বাজাতে দেখেছিলাম, কড়ি আঙুলে এত বড় নোকটা রেখেছেন এবং চিকারিটা ওইখানে মারছেন। সত্যকিঙ্করবাবু যে সেতার বাজাতেন, সত্যকিঙ্করবাবু তো আমাদের বাঁকুড়াতে বেশিরভাগ সময় কাটিয়েছেন, সত্যকিঙ্করবাবু যে সেতারের চিকারিটা বাজাতেন সেটাও কড়ি আঙুলে করে। একবার রেকর্ডে উনি যখন, রেকর্ডে নয় রেডিওতে একবার অনুষ্ঠান করার পরে ওর কাছে ফোন আসে মানে রেডিও সেন্টারে ফোন আসে যে উনি সেতারের সঙ্গে আর কি যন্ত্র ব্যবহার করেছেন। বলছে না কিছু না, ওই চিকারের আওয়াজটাতেই একটা ভিন্ন ধর্মের আওয়াজ। প্রসঙ্গত বলে রাখি, সত্যকিঙ্করবাবু কিন্তু সেতার